প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দূর দূরান্তে যেখানে আছো আশা করি ভালো আছো। করোনার ভিতরে তোমরা গৃহবন্দী অবস্থায় আছো বা বাড়িতেই অবস্থান করছো। তো আমি সমীর কুমার মণ্ডল, তালুকদার আক্তার মাধ্যমিক বিদ্যালয়, খেজুরিয়া, ঢাকা, খুলনা। আসলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো যে আমাদের বাড়ির বা আমাদের পরিবারের আশেপাশে আমাদের যে সমাজ জীবনে প্রতিদিন অনেক পরিবর্তন হচ্ছে। সমাজের আমাদের পারিপার্শ্বিকতার অনেক পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনগুলো কিছু কিছু পরিবর্তন আমাদের জীবনের জন্য উপকারী, আবার কিছু কিছু পরিবর্তন আমাদের জন্য ক্ষতিকারক। তো শিক্ষার্থী বন্ধুরা, মূলত আমরা আজকে এমন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বা নিশ্চয়ই তোমরা দেখেছো, পড়েছো বলে। এই পাঠ্যক্রমটা হচ্ছে সপ্তম শ্রেণীর একাদশ অধ্যায়ে পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা। পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা। আচ্ছা, এই যে পারিপার্শ্বিক পরিবর্তন অর্থাৎ আমাদের আশেপাশে যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করছি সেই পরিবর্তনগুলোই এরকম হতে পারে। আচ্ছা, এই পরিবর্তনগুলো আমরা একটা দৃষ্টান্তের সাথে তুলনা করতে পারি। যেমন একটু পরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো একটা পাত্রে যদি আমরা কিছু বরফের টুকরো রাখি, তাহলে এই বরফের টুকরোটা আস্তে আস্তে তাপ পাওয়ার পরে কি হচ্ছে, পাত্র থেকে এটা পানিতে পরিণত হচ্ছে। এই যে পানিতে পরিণত হচ্ছে, তাহলে এই পদার্থটা কি ছিল? এই যে বরফ পানির কঠিন অবস্থা ছিল, এই কঠিন অবস্থা থেকে কি হচ্ছে, পানিতে পরিণত হচ্ছে। তাহলে এটা পরিবর্তন। তাহলে এই যে পানি জমাট বেঁধে বরফ হচ্ছে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থ আবার তাপ পেয়ে পানিতে পরিণত হচ্ছে। তাহলে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে মাত্র, কিন্তু উপাদান একই। অর্থাৎ কঠিন পদার্থ থেকে বরফ পানিতে পরিণত হচ্ছে, অর্থাৎ তরলে পরিণত হচ্ছে। এই কঠিন পদার্থ অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থার রূপান্তর কিন্তু ভিন্ন পদার্থের সৃষ্টি করে না। কারণ পানি জমে বরফ হয়েছে, বরফ কঠিন অবস্থা থেকে আবার কি হচ্ছে, তরলে পরিণত হচ্ছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা কি পরিবর্তন বলতে পারি? ভৌত পরিবর্তন। অর্থাৎ অবস্থা পরিবর্তন হবে কিন্তু নতুন কোনো পদার্থের সৃষ্টি করবে না। এই পরিবর্তনটা হচ্ছে ভৌত পরিবর্তন। যেমন একটি কাগজের টুকরা, যদি একটা কাগজ যদি আমরা কেটে কেটে টুকরা টুকরা করে ফেলি, এরকম টুকরা করে রাখি, তাহলে এইটা বড় কাগজ, এই টুকরাগুলো ছোট কাগজ। তাহলে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন কি হচ্ছে, এটা বড় আকার ছিল, এটা ছোট আকার হয়েছে, কিন্তু নতুন কোনো পদার্থের সৃষ্টি করেনি। সুতরাং এটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর যদি নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় বা নতুন কোনো পদার্থ তৈরি হয়, তাহলে সেটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এটি কি হবে? রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। একটি পাত্রে যদি পানি রেখে একটি পেরেক যদি রাখা হয়,
একটা পেট যদি রাখা হয় 3-4 দিন, 3-4 দিন যদি পেট রেখে দেওয়া হয় তাহলে কি হবে, এটা এই লোহার যে পেটটা এটা পরিবর্তন হবে। পরিবর্তন কি হবে, তো আমরা দেখব যে লোহার গায়ে মরিচা ধরেছে। তো এই যে মরিচা ধরেছে, এই মরিচা ধরার জন্য কি হচ্ছে, বাতাসে অক্সিজেন ও পানির সাথে পানির সাথে বিক্রিয়া করে কি করছে, ফেরিক অক্সাইড তৈরি করছে। এই ফেরিক অক্সাইড হচ্ছে মরিচা। তাহলে এটা হচ্ছে কি পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। আমরা এই যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর এর অবস্থা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা যে পেরেকটা রাখছিলাম এখানে সে পূর্বের অবস্থায় নাই, তার থেকে অনেক পরিবর্তন হয়েছে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ফেরিক অক্সাইড তৈরি করেছে, অর্থাৎ মরিচা ধরেছে। এই মরিচাই হচ্ছে এর আগে পূর্বের অবস্থা থেকে পরিবর্তন করেছে। তাহলে এটি হচ্ছে আমাদের পরিবর্তন। তাহলে রাসায়নিক বিক্রিয়া ঘটবে যেটা, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর অবস্থার পরিবর্তন হবে, কিন্তু বৈশিষ্ট্য ঠিক থাকবে, আকারে ছোট হতে পারে, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনটা ভৌত পরিবর্তন আর কোনটা রাসায়নিক পরিবর্তন নিশ্চয়ই পার্থক্য সৃষ্টি করে বুঝতে পারছি। আবার তোমরা লক্ষ্য করবা যে এই যে আমাদের আশেপাশে দাগ উড়াল আমরা যদি কিছুদিন ধরে ফেলে রাখি, তাহলে এই ফেলে রাখার কারণে কিন্তু সেখানে মরিচা ধরে। আর এই মরিচা হচ্ছে আমরা কি বলছি, যে বাতাসে অক্সিজেন এবং পানির সাথে যে জলীয় অংশ, এই পানির সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড তৈরি করে। আর এই ফেরিক অক্সাইড হচ্ছে মরিচা। এরপরে আরেকটা জিনিসের সাথে তোমরা অনেকেই পরিচিত আছো, আমরা সাধারণত বলে থাকি যে স্টিলের চামচ, স্টিলের গ্লাস, এই যে কথাগুলো আমরা বলে থাকি, এই স্টিলগুলো আসলে টেকসই। লোহার সাথে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম, লোহার সাথে কার্বন, নিকেল ও ক্রোমিয়ামের যে মিশ্রণ, এটি হচ্ছে স্টিল। আর এটা কি বলে, স্টেইনলেস স্টিল। এই স্টেইনলেস স্টিল সাধারণ যে লোহার উপাদান বা লোহার তৈরি যে এগুলো আছে, যে উপাদানগুলো আছে, এগুলোর তুলনায় অনেক টেকসই, মজবুত। এগুলো মরিচা ধরে না। আর মরিচা না ধরলে আমরা সমাজ জীবনে বা আমাদের পরিবারে আমরা আমাদের ব্যবহার্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলোতে আমরা অনেক দিন ব্যবহার করতে পারি। এই পরিবর্তনগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে স্টিলের জিনিসগুলো টেকসই হয়, আর সাধারণত লোহার তৈরি জিনিসগুলো ক্ষণস্থায়ী হয়, অর্থাৎ মরিচা ধরে নষ্ট হয়ে যায়। এই নষ্ট হয়ে যাওয়ার মূল কারণই হলো মরিচা, লোহার উপাদানগুলো মরিচা ধরে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, দৈনন্দিন জীবনে আমরা অনেক জিনিসের সাথে পরিচিত আছি। দৈনন্দিন জিনিসের সাথে আমরা অনেকেই অনেক উপাদান, অনেক কাজকর্মে আমরা এটা ব্যবহার করে থাকি। এই যে এটা আমরা একটু পরীক্ষা করে দেখতে পাবো যে এই যে পরিবর্তন বা এই যে স্টেইনলেস স্টিল, একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি পরীক্ষা দিয়ে। যেমন এখানে একটা যদি প্লেট রাখি, আর এখানে একটা যদি চামচ আমরা ফিট করি, এখানে যদি একটু চামচ রাখি, এই একটা চামচ যদি রাখি আর একটা প্লেট যদি রাখি, এবং এখানে যদি আমরা কিছুটা পানি দিয়ে দিই, কয়েকদিন পরে আমরা দেখতে পাবো যে প্লেট যেটা, এই প্লেটে মরিচা ধরেছে। কিন্তু এই যে স্টিলের চামচ বলি আমরা, এই স্টিলের চামচে মরিচা ধরে নাই। এই মরিচা না ধরার কারণ হচ্ছে যে এটা হচ্ছে স্টেইনলেস
স্টিল বা স্টিলের চামচ। এই স্টিলের চামচ হওয়ার কারণে এটা মরিচা ধরেনি, আর এটা লোহার কারণে মরিচা ধরেছে। এরপরে আমরা আরেকটু দেখবো গ্যালভানাইজিং, অর্থাৎ গ্যালভানাইজিং এটা হচ্ছে ধাতব প্রলেপ, অর্থাৎ লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপরে দস্তা যে প্রলেপ, লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপর দস্তা প্রলেপ, লোহার তৈরি ও দ্রব্য সামগ্রীর উপর যদি দস্তা প্রলেপ দেওয়া হয় সেটা হচ্ছে গ্যালভানাইজিং বলে। তাহলে আমরা যে জিনিসগুলো শিখলাম আজকে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মনোযোগ সহকারে যদি বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে যে মনোযোগ সহকারে যদি বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে যে আসলে এই যে আমাদের পাশাপাশি পরিবর্তনগুলো আমাদের পরিবারে, আমাদের আশেপাশে যেগুলো ঘটে যাচ্ছে, প্রতিনিয়ত ঘটছে, চলছে, এই যে আমরা কি কি বিষয়গুলো শিখলাম আজকে, হচ্ছে পদার্থের পরিবর্তন, অর্থাৎ ভৌত পরিবর্তন। আমরা শিখলাম কি আজকে? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। তারপরে ভৌত পরিবর্তন আসলে কি? পদার্থের বৈশিষ্ট্য ঠিক থাকবে, আকারের পরিবর্তন হতে পারে, অবস্থার পরিবর্তন হতে পারে, কিন্তু নতুন কোনো পদার্থের সৃষ্টি করবে না। নতুন কোনো পদার্থ সৃষ্টি না করলেই বুঝতে হবে যে এটা ভৌত পরিবর্তন। অর্থাৎ কাগজ টুকরা, বড় একটা কাগজ থেকে টুকরো টুকরো করে ছোট ছোট করলে সেই কাগজই থেকে যায়, কাগজের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এগুলো বুঝবো, বোঝার চেষ্টা করবো, বাস্তব জীবনে আমাদেরকে কাজে লাগাইতে হবে। রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে বিক্রিয়া ঘটবে, একটা উপাদানের সঙ্গে একটা উপাদানের বিক্রিয়া ঘটে কি হবে? দুটো জিনিসের যে বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার ফলে একটা নতুন পদার্থ তৈরি হবে। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যেমন কার্বন এবং অক্সিজেন এর বিক্রিয়া ঘটে। কার্বন একটা জিনিস, অক্সিজেন একটা জিনিস। এই কার্বন আর অক্সিজেন একসঙ্গে বিক্রিয়া করে কি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে কার্বন ডাই অক্সাইড একটা নতুন পদার্থের সৃষ্টি হয়েছে। এই যে নতুন পদার্থ তৈরি হওয়া, নতুন পদার্থের সৃষ্টি হওয়া, এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এরপরে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম এটা হচ্ছে মরিচা। মরিচাটা কি হয়? বাতাসের অক্সিজেন এবং পানি, অক্সিজেন এবং পানির সাথে যখন বিক্রিয়া ঘটে তখন কি হয়? ফেরিক অক্সাইড তৈরি হয়। আর এই ফেরিক অক্সাইড হচ্ছে মরিচা। আমরা এই মরিচা রোধ করার জন্য, এই মরিচাকে এড়িয়ে চলার জন্য বা মরিচাকে অ্যাভয়েড করার জন্য আমরা এমন কোনো পদার্থ আছে যা প্রয়োগ দিলে সেটা দীর্ঘস্থায়ী হয় এবং টেকসই হয়। তাহলে কি হচ্ছে সেটার জন্য আমরা কি করতে পারি? স্টেনলেস স্টিলটা কি? আমরা লোহার সাথে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম, কার্বন, নিকেল এবং ক্রোমিয়ামের যদি মিশ্রণ ঘটাই তাহলে তৈরি হবে স্টেনলেস স্টিল, অর্থাৎ ধাতব পদার্থ। আমরা যেমন স্টিলের গ্লাস, স্টিলের চামচ, স্টিলের প্লেট এবং এই ধরনের অনেক টেকসই জিনিস পেতে পারি। এরপরে আমরা একটা জিনিস লক্ষ্য করি, গ্যালভানাইজিংটা হচ্ছে
লোহার উপরে 10টা প্রলেপ, এই 10টা প্রলেপ দিলেই গ্যালভানাইজিং হয়ে যায়। লোহার উপরে শুধুমাত্র যদি 10টা প্রলেপ দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে গ্যালভানাইজিং। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে সপ্তম শ্রেণীর একাদশ অধ্যায়ের এই চ্যাপ্টারটা, এই পাঠটা দেখবা। নিশ্চয়ই তোমাদের বইয়ের সঙ্গে আর আমার এই আলোচনায় তোমাদের অনেক উপকার হবে, তোমরা বুঝতে পারবে, তোমাদের ভালো লাগবে, বোঝা থেকে সহজ হবে, বোঝার জন্য একটা সুবিধাজনক অবস্থা আসবে। আমি আশা করি এইভাবে তোমরা যদি অনলাইন ক্লাসগুলো অনুসরণ করো তাহলে পরবর্তীতে তোমাদের পরের ক্লাসে গিয়ে তোমাদের পাঠ গ্রহণে বা পাঠ অধ্যয়নে তোমাদের সুবিধা হবে, ভালো হবে, এই আশাই করি। আর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।